ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ফিজিক্স প্রজেক্ট উইথ মোহনলাল। আজকে আমরা একাদশ শ্রেণীর পদার্থবিদ্যার উপর আলোচনা করছি। ইউনিট টু এর দ্বিতীয় অধ্যায় ভেক্টর। ভেক্টরের এটা পার্ট 3, যেটার উপর আমরা আলোচনা করব ভেক্টরের বিভাজন, রেজলিউশন অফ ভেক্টরস। দুটি উপাংশে বিভাজন করব এবং বিশেষ ক্ষেত্রে সেটা লম্ব উপাংশে বিভাজন করব এবং তার গাণিতিক সমস্যা সমাধান করব। প্রেজেন্টেড বাই মোহনলাল সামন্ত, অ্যাসিস্ট্যান্ট টিচার, তমলুক হ্যামিল্টন হাই স্কুল, তমলুক, পূর্ব মেদিনীপুর। তোমরা ইউটিউবে ফিজিক্স প্রজেক্ট উইথ মোহনলাল দিয়ে সার্চ করবে, তাহলে আমার অন্যান্য ভিডিওগুলোর লিঙ্ক পেয়ে যাবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে নতুন ভিডিও রিলিজ করলে তোমাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকে আমরা মূলত ভেক্টর বিভাজন এখানে শিখব, ঠিক আছে? তাহলে প্রথমেই ভেক্টর বিভাজন কি আমি সংজ্ঞাটা দেখাচ্ছি। কোনো একটি ভেক্টরকে দুই বা ততোধিক ভেক্টরে যদি এমনভাবে বিভাজিত করা হয় যে মূল ভেক্টরটি বিভাজিত অংশগুলির লব্ধি হয়, তবে এই বিভাজনকে ভেক্টর বিভাজন বলা হয়। আর বিভাজিত অংশগুলি মূল ভেক্টরটির উপাংশ হয়। এটা বোঝার জন্য প্রথমে তোমাকে আমি একটা স্কেলার কোয়ান্টিটি দিয়ে বোঝাচ্ছি। মনে করো আমি একটা স্কেলার রাশির বিভাজন করব। ধরে নাও একটা 50 গ্রাম ভরের কোনো একটা বস্তু রয়েছে, তাই যদি আমি দুটো ভাগে ভাগ করে দিয়েছি, একটা ভর হচ্ছে 30 গ্রাম, তাহলে অন্যটার ভর হবে 20 গ্রাম। তাহলে 30 গ্রাম এবং 20 গ্রাম যোগ করলে হয়ে যাবে 50 গ্রাম, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে স্কেলার রাশির ক্ষেত্রে এরকম বিভাজন আমরা করে থাকি। অথবা এটাকে তুমি বিভিন্নভাবে ভাগ করতে পারো। সমান ভাগ করলে তাহলে এটা 25 গ্রাম হবে, এটা 25 গ্রাম, যোগ করলে 50 গ্রাম। আবার কেউ বলতে পারে এটা হচ্ছে 40 গ্রাম, আর এটাকে আমি ভাগ করবো 10 গ্রাম, তাহলে মোট হয়ে যাবে 50 গ্রাম। তাহলে এরকম করে বিভাজন করতে পারি। ঠিক সেরকমভাবে লেন্থ যদি কোনো একটা ভৌত রাশির ক্ষেত্রে দেখি আমি, সেটা স্কেলার রাশি, তাহলে স্কেলার রাশির ক্ষেত্রে ধরো 50 সেন্টিমিটার লেন্থের একটা স্টিকার রয়েছে, তাকে আমি দুটো ভাগে ভাগ করতে চাই। তাহলে একটা হচ্ছে 30 সেন্টিমিটার, অন্যটা হয়ে যাবে 20 সেন্টিমিটার, তাহলে যোগ করো 50 সেন্টিমিটার। আবার এটাকেও সে একই রকমভাবে ভাগ করতে পারি, 25 সেন্টিমিটার প্লাস 25 সেন্টিমিটার, তাহলেও হয়ে যাবে 50 সেন্টিমিটার। আবার 40 সেন্টিমিটার প্লাস 10 সেন্টিমিটার, তাহলে হয়ে যাবে 50 সেন্টিমিটার। তাহলে স্কেলার রাশির ক্ষেত্রে ভাগটা আমাদের কাছে খুবই পরিচিত। ঠিক একই রকমভাবে আমরা ভেক্টর রাশিকে কীভাবে এরকম বিভাজন করব, তার ক্ষেত্রে মানও এবং অভিমুখ দুটোই কিন্তু ফ্যাক্টর রয়েছে। তাহলে এসো আমরা বুঝে নিই ভেক্টর রাশির ক্ষেত্রে। একটা ভেক্টর রাশি দেখা রয়েছে, দেখো আমরা এই 10 কেজি ভরের একটা বস্তু দেখতে পাচ্ছ। এখানে 10 কেজি ভরের একটা বস্তু রয়েছে, 10 কেজি ভর, এর ভর হচ্ছে 10 কেজি। এটা অনুভূমিক রেখার সঙ্গে দেখতে পাচ্ছি, এটা অনুভূমিক রেখা, এদিকে রয়েছে অনুভূমিক রেখা। এই অনুভূমিক রেখার সঙ্গে দেখো 45 ডিগ্রি কোণ করে, এই 45 ডিগ্রি কোণ করা আছে। 45 ডিগ্রি কোণ করে এই বস্তুটার উপরে আমি 50 নিউটন বল প্রয়োগ করছি, 50 নিউটন বল। তাহলে নিশ্চয়ই এর ত্বরণ হবে। আমরা জানি ত্বরণ সমান বল বাই ভর। তাহলে বল হচ্ছে এখানে 50 নিউটন আর ভর হচ্ছে 10 কেজি। তাহলে ভাগ করলে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ হচ্ছে। তাহলে যেদিকে বল প্রয়োগ করেছি সেদিকেই ত্বরণ হচ্ছে, অর্থাৎ এই ডিরেকশানেই তার ত্বরণ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই যে ভেক্টর রাশিটা 50 নিউটন যে বলটা, এটা ভেক্টর রাশি, এটাকে আমরা দুটো উপাংশে ভাগ করব, কিন্তু এফেক্ট, নেট এফেক্টটা কিন্তু সেম থাকবে, ঠিক আছে? তার মানে সেই ত্বরণ কিন্তু সবসময় ওই একই রাখতে হবে, ত্বরণের মান এবং অভিমুখ যেন একই থাকে। অর্থাৎ রেজাল্ট্যান্ট ফোর্স আমি দেবো, কিন্তু রেজাল্ট আর একই থাকবে। তাহলে দুটো উপাংশে আমরা ভাগ করার চেষ্টা করছি, ঠিক আছে? এই দেখো, আমরা যদি এরকম একটা কনসেপ্ট করি যে এই 10 কেজি ভর, সেই আগের মতো দেখা, এই বস্তুটার ভর, এই যে বস্তুটা রয়েছে এর ভর হচ্ছে 10 কেজি, ভর হচ্ছে 10 কেজি। আমি অনুভূমিক দিকে 25√2 নিউটন বল প্রয়োগ করলাম, এই এক্স অক্ষ অভিমুখে, ধনাত্মক এক্স অক্ষ অভিমুখে 25√2 নিউটন বল প্রয়োগ করলাম। আর ওয়াই অক্ষ অভিমুখে 25√2, এই 25√2 নিউটন বল প্রয়োগ করলাম। তাহলে দেখো এক্ষেত্রে আমি যদি হিসাব করে দেখি, তাহলে এক্স অক্ষ বরাবর ত্বরণ কত হবে? তাহলে লক্ষ্য করে দেখো, আমি এক্স অক্ষ বরাবর ত্বরণ হিসাব করছি। তাহলে এক্স অক্ষ বরাবর ত্বরণ দেখো, লক্ষ্য করে 25√2/10 মানে 2.5√2 মিটার পার সেকেন্ড স্কোয়ার।
ঠিক একই রকমভাবে এক্স অক্ষ বরাবর ত্বরণ বের করেছি 25√2/10, দ্যাট ইজ 2.5√2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর যদি আমি যোগ করে দিই তাহলে লব্ধি ভেক্টর পাবো। এই যোগ করেছি, দেখো √2 2.5/√2 হোল স্কোয়ার প্লাস 2.5√2 হোল স্কোয়ার, তাহলে 5 হচ্ছে। আবার অ্যাঙ্গেলটাও যদি বের করে দেখি তাহলে হবে 45 ডিগ্রি। তাহলে দেখো আমি এক্ষেত্রে বস্তুটার উপর কিন্তু 10 কেজি ভরের বস্তু, তারপর এক্স অক্ষ বরাবর বল প্রয়োগ করেছি, ওয়াই অক্ষ বরাবর বল প্রয়োগ করছি। লব্ধি রেজাল্টটা কিন্তু আগেরটার সঙ্গে সেম পাচ্ছি। আগেরটা দেখো সেই একই রকমভাবে এদিকেও 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ পাচ্ছিলাম, এখানেও কিন্তু একই রকমভাবে আমি ত্বরণটা পেলাম। তার মানে এই দুটো ফোর্স একই সঙ্গে যদি প্রয়োগ করি তাহলে আগেরটার সঙ্গে কিন্তু সেম হয়ে যাবে। তাহলে আমি সেটা দেখাচ্ছি, দেখো দুটো, অর্থাৎ এই 10 কেজি ভরের যে বস্তুটা আছে, 10 কেজি ভরের বস্তুর ওপর আমি যদি 45 ডিগ্রি কোণ করে 50 নিউটন ফোর্স অ্যাপ্লাই করি, সেটা যা এফেক্ট দেবে ঠিক একই রকমভাবে ওই 10 কেজি ভরের বস্তুর ওপর আমি যদি এক্স অক্ষের সঙ্গে এক্স অক্ষ বরাবর 25√2 নিউটন এবং ওয়াই অক্ষ বরাবর 25√2 নিউটন বল প্রয়োগ করি একই সঙ্গে, তাহলে কিন্তু সেম এফেক্ট দিচ্ছে। তার মানে এটাই কি নয়, তার মানে 25√2 এবং এদিকের 25√2 এই দুটো ভেক্টরের লব্ধি করলে আগের ভেক্টরটার সঙ্গে সমান হয়ে যাচ্ছে, যেহেতু সেম এফেক্ট দিচ্ছে। ঠিক, তার মানে সেই ব্যাপারটাই এখানে ভেক্টরের বিভাজন। এই জিনিসটাই হচ্ছে ভেক্টরের বিভাজন। অর্থাৎ একটা ভেক্টর দেওয়া ছিল, এই ভেক্টরটা হচ্ছে 50 নিউটন, এই ভেক্টরটাকে ভেঙে আমি দুটো উপাংশে ভাগ করে নিলাম, এদিকের একটা উপাংশ আর ওদিকের একটা উপাংশ। এই উপাংশটা হচ্ছে 25√2 আর এটা হচ্ছে 25√2। এই দুটো ভেক্টর যোগ করলে আমি আগের ভেক্টরটার সঙ্গে সমান পাচ্ছি। এটাই হচ্ছে ভেক্টরের বিভাজন। আর এই দুটো অংশকে আমরা বলবো উপাংশ। এই উপাংশ এটা আমরা প্রয়োগ করেছি, ক্লাস 9 থেকে প্রয়োগ করে আসছি। দেখো তার একটা ছোট্ট অংশ দেখাচ্ছি। এইখানে দেখো লক্ষ্য করে একটা বস্তু রয়েছে, এখানে একটা বস্তু। এই বস্তুটার উপর অনুভূমিকের সঙ্গে দেখো থিটা কোণ করে, অনুভূমিকের সঙ্গে থিটা কোণ করে এফ বল প্রয়োগ করা হয়েছে। এদিকে এফ বল প্রয়োগ করলাম। তাহলে এই বলের এই অনুভূমিক উপাংশটা হচ্ছে এফ কস থিটা, যেটা আমরা কার্যের ক্ষেত্রে বের করেছিলাম। তাহলে ধরো এইদিকে তাহলে সরণ যদি হয় তার এস যদি সরণ হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কার্য সমান কী করতে পারি, কার্য সমান ওইদিকে বলের উপাংশ এফ কস থিটা ইন্টু সরণ এস করতাম। তাহলে এই যে এফ কস থিটাটা কি, বলটা প্রয়োগ করেছি দেখো অনুভূমিকের সঙ্গে থিটা কোণে ওপরের দিকে, তার একটা উপাংশ, কত উপাংশ এই এক্স অক্ষ বরাবর কাজ করছে সেইটা বের করে নিচ্ছি এফ কস থিটা। আর এদিকে যদি উপাংশ বের করতাম তাহলে একটা মান পেতাম। তাহলে এই দিকের উপাংশ এফ সাইন থিটা আসবে। এই এফ সাইন থিটা আর এফ কস থিটা যদি লব্ধি করি তাহলে কিন্তু এফ পাবো। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা, তার মানে বিষয়টা দাঁড়ালো কোনো একটা ভেক্টর দেওয়া থাকবে, সেই একটা ভেক্টরকে আমরা বিভাজিত করে, একটা ভেক্টর দেওয়া আছে, এই একটা ভেক্টর, এই ভেক্টরটা যদি আর হয় একে দুটো উপাংশে বিভাজিত করব। অবশ্যই দুটো অক্ষ বরাবর, সেটা লম্ব হতে পারে নাও হতে পারে, আমি এখানে লম্বভাবেই আঁকছি। এই দুটো উপাংশে ভাগ করব। ধরো এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি ভেক্টর। তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরের লব্ধি করলে যেন আর ভেক্টর হয়। তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর এদের লব্ধি যেন আর ভেক্টরের সমান হয়ে যায়। তাহলে এই এ ভেক্টর আর বি ভেক্টরকে বলবো এই আর ভেক্টরের উপাংশ, এদেরকে আমরা বলবো উপাংশ। আর এই পদ্ধতিটাকে আমরা বলবো ভেক্টর বিভাজন। ক্লিয়ার? তাহলে আমরা ভেক্টর বিভাজন জানলাম। এবার ভেক্টর বিভাজনের সাহায্যে কীভাবে দেখো আমরা উপাংশে ভাগ করে নেব সেই প্রসেসটা আমরা এখানে আলোচনা করছি। তার জন্য এই যে চিত্রটা রয়েছে, এই চিত্রটা আমাকে ওখানে আঁকতে হবে, আমি করছি। আচ্ছা, এই ছবিটা দেখো তুমি, তাহলে প্রথমে যে ভেক্টরটা দেওয়া রয়েছে সেইটা এঁকে ফেলো। তাহলে প্রথমে তোমাকে ভেক্টর আমি মিডিল করে আঁকছি, তোমরা এঁকে ফেলো খাতায়। এটা হচ্ছে ভেক্টরটা দেওয়া রয়েছে, প্রদত্ত ভেক্টর। এই ভেক্টরটা মনে করো আর ভেক্টর। চলো, এটা প্রদত্ত ভেক্টর, এটা আর ভেক্টর, এটা ও বিন্দু আর এ বিন্দু। তাহলে ও এ যে ভেক্টরটা রয়েছে ওটা হচ্ছে আর ভেক্টর। ক্লিয়ার?
তাহলে ও এ ভেক্টর এটাকে ধরছি আর ভেক্টর, আর ও এর মান হচ্ছে আর। একে আমরা দুটো অক্ষ বরাবর ভাগ করতে চাই, তাহলে দুটো অক্ষ টেনে নিচ্ছি, এদিকটা একটা অক্ষ আর ওদিকে আর একটা অক্ষ। এই অক্ষ বরাবর, সেটা লম্ব নাও হতে পারে, যে কোনো অ্যাঙ্গেলে আমরা দুটো অক্ষ ধরলাম, এই অক্ষ দুটো উপাংশে ভাগ করতে হবে। ঠিক আছে, এটা নাম দিচ্ছি ও, এটা এম আর ওটা এন। ঠিক আছে, তাহলে এইখান থেকে দেখো এবারে আমরা এই উপাংশে ভাগ করতে চাচ্ছি, তাহলে এই বিন্দু থেকে আমরা কি করব, একটা ও এন এর সমান্তরাল অঙ্কন করছি। তাহলে ও এন এর সঙ্গে সমান্তরাল আমি অঙ্কন করছি, বেশ, এটা হচ্ছে বি নাম দিলাম, আর ও এম এর সমান্তরাল এখানে অঙ্কন করছি। দেখো, তার মানে একটা সামান্তরিক আমার এখানে তৈরি হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এখানে ও বি এ সি একটা সামান্তরিক গঠন হয়েছে। লক্ষ্য করে দেখো, এইখানে একটা ভেক্টর পেয়ে যাচ্ছি আর এখানে আরেকটা ভেক্টর পাচ্ছি। তাহলে আমাকে এই ভেক্টরটা বের করতে হবে, এটা মনে করো এ ভেক্টর, এটা মনে করো বি ভেক্টর। তাহলে এ বি ভেক্টর সমান যদি আর ভেক্টর হয়ে যায়, তাহলে আমার এখানে বিভাজিত উপাংশ হয়ে গেল, তাই তো? এখানে অ্যাঙ্গেলটা ধরে নিতে হবে, মনে করো এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা আর এদিকের অ্যাঙ্গেলটা মনে করো বিটা। ঠিক আছে, তাহলে আমাদের টার্গেট হচ্ছে এ এবং বির মানটা বের করব। তাহলে এখানে দেখো এই কোণটা কত হবে, এটা যদি বিটা হয়, এটা দেখতে পাচ্ছ একান্তর কোণ, এটা ছেদ করে গেছে, এটা সমান্তরিক। তাহলে এ বি আর ও সি এটা পরস্পর সমান্তরাল, আর ও এ ছেদ করেছে, তাহলে এটা একান্তর কোণ, তাই তো? এটা হবে বিটা। তাহলে লক্ষ্য করে দেখা, ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি যদি 180 হয়, তাহলে এই কোণটা 180 থেকে বিয়োগ করো, বাকিটা পেয়ে যাচ্ছ। তাহলে এটা এই কোণটা হবে, আমি বাইরে লিখছি, 180 ডিগ্রি থেকে ওই আলফা প্লাস বিটা বিয়োগ করলাম, তাহলে এই কোণটার ভ্যালু পেয়ে গেলাম। ক্লিয়ার? এইবারে আমরা দেখো তিনটে যে ভেক্টর পেয়েছি, একটু লক্ষ্য করে দেখো, ত্রিভুজে নিয়ে চলে আসছি, ও বি এ, ও এ বি, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের তিনটে বাহু লক্ষ্য করে দেখো, ও বি বাহু হচ্ছে এ ভেক্টর, আর এই বাহুটা হচ্ছে বি ভেক্টর, কারণ সমান্তরিক, এটার সঙ্গে এই বাহুটা সমান্তরাল, তাই তো? তাহলে এটা যদি বি ভেক্টর হয়, এটাও তাহলে বি ভেক্টর। ঠিক আছে, তাহলে ত্রিভুজের নাম দিচ্ছি দেখো ও এ বি ত্রিভুজের। ঠিক আছে, এর ক্ষেত্রে কি পাচ্ছি আমরা, ও বি বাহু এটা হচ্ছে এ ভেক্টর ধরেছি, এর মানটা ধরবো আমরা এ। ঠিক একই রকমভাবে এ বি এটা হচ্ছে কি না, এটা বি এ ভেক্টর হবে, বি এ, এই ভেক্টরটাকে আমরা ধরেছি বি ভেক্টর, এর মান জাস্ট বি। আর ও এ ভেক্টর এইটাকে আমরা ধরছি আর ভেক্টর, এর মান শুধু আর ধরব। তাহলে আমাকে এই এর মান এবং বি এর মান কত হয় বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা চলে আসছি এই ত্রিভুজের ক্ষেত্রে। দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করছি। তাহলে এই যে ভেক্টরটা আসছে, এই বাহুটার মান হচ্ছে এ, এটা বি, আর এটা হচ্ছে আর, মানটার দিক থেকে। তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রে দেখো আমরা সেই ত্রিকোণমিতির নিয়মটা লাগাচ্ছি, যে কোনো একটা বাহু তার বিপরীত কোণের সাইনের অনুপাত ধ্রুবক হয়। তাহলে যে কোনো একটা বাহু, ধরো এ বাহু, তাহলে এ বাই তার বিপরীত কোণ এইটা, তাহলে সাইন বিটা, এ বাই সাইন বিটা ইকুয়ালস টু বি বাই সাইন আলফা। বির বিপরীত, এটা বি যে বাহু রয়েছে এটা বি, এর বিপরীত কোণ হচ্ছে আলফা, তাহলে বি বাই সাইন আলফা ইকুয়ালস টু এই আর ভেক্টর, আর যে বাহুটা রয়েছে, আর বাহুর উল্টো দিকে কোণ রয়েছে এইটা, তাহলে এটা আর বাই সাইন, এই কোণটা করে দাও, তাহলে আর বাই সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা, এটা। তার মানে এটা আমরা প্রয়োগ করলাম কি, যে কোনো একটা বাহু এবং তার বিপরীত কোণের সাইনের অনুপাতটা সব ধ্রুবক হবে, সেই নিয়মে আমরা এটা ফেলিয়ে দিলাম। তাহলে এখান থেকে দেখো এই ফার্স্ট আর লাস্ট ইকুয়েশন যদি সমান করি, একটু সলভ করে নাও, তাহলে এ বাই সাইন বিটা সমান বি বাই সাইন আলফা ইকুয়াল টু আর বাই এটা সাইন আলফা প্লাস বিটা। এখান থেকে ফার্স্ট অ্যান্ড লাস্ট যদি ইকুয়াল করি, তাহলে কী পাচ্ছি, এ বাই
সাইন বিটা ইকুয়ালস টু আর বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে এখান থেকে ডাইরেক্টলি তুমি এ পেয়ে যাচ্ছ। তাহলে এ সমান আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা। এটা একটা পেয়ে গেলাম, এর ভ্যালু পেয়ে গেলাম, দেখেছো, এর ভ্যালু পেয়ে গেলাম। ঠিক একই রকমভাবে আমরা ওই বি এবং এই অংশটা থেকে আমরা বাকিটা বের করে নেব, পরের অংশটা বের করব। তাহলে বি বাই সাইন আলফা, তাহলে বি বাই সাইন আলফা ইকুয়ালস টু আর বাই সাইন আলফা প্লাস বিটা। এখান থেকে বি পেয়ে যাচ্ছি, বি সমান আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে দেখো এ এবং বি এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে এ ভ্যালু আর এটা হচ্ছে বি ভ্যালু, যেটাই আমাদের টার্গেট ছিল। তাহলে এর ভ্যালুটা পেয়ে গেছি, দেখো এর ভ্যালু পাচ্ছি আর সাইন আলফা, নিচটা দুটো সমান সাইন আলফা প্লাস বিটা, কিন্তু বি যখন বের করতে চাচ্ছি সাইন আলফা দিয়ে আসছে আর সাইন আলফা, অর্থাৎ এই যে ভেক্টরটা পাচ্ছি দেখো বি যখন বের করতে যাচ্ছি সাইন এই কোণটা, আর এ যখন বের করব উপরে সাইন বিটা আসছে। দেখো এর ক্ষেত্রে কি আসছে, এর ক্ষেত্রে আসছে আর সাইন বিটা, ঠিক আছে, এ সমান আর সাইন বিটা। যখন এইটা বের করতে যাচ্ছি, এ বের করতে চাচ্ছি, তখন আর এর সঙ্গে সাইন বিটা গুণ হচ্ছে আর নিচে হবে সাইন আলফা প্লাস বিটা। আবার বি যখন বের করতে চাচ্ছি সাইন আলফা গুণ হচ্ছে আর সাইন আলফা বাই এটা। আমি খুব সহজে মনে রাখার জন্য নিয়মটা বলে দিচ্ছি। দেখো তাহলে যখন এ বের করব, এটা বের করতে চাচ্ছি, তাহলে এ বের করলে আর এর সঙ্গে আর বাই সাইন আলফা প্লাস বিটা, এটা প্রথমেই চলে আসবে। আলফা প্লাস বিটা হচ্ছে এই দুটো অ্যাঙ্গেল, এ পাশটা আলফা ও পাশটা বিটা। এবারে যার ভ্যালুটা বের করবে অন্য দিকের কোনটা আসছে, দেখো সাইন, এখানে আসছে সাইন বিটা। এ যখন বের করতে চাইছি সাইন বিটা, আবার বি যখন বের করব তখন ওইটাই হয়ে যাবে, জাস্ট সাইন আলফা হয়ে যাবে, বাকিটা সব ঠিক আছে। দেখো আর বাই সাইন আলফা প্লাস বিটা, ঠিক আছে, এটাই আমাদেরকে নির্ণয় করতে হয়েছে। তাহলে দুটো উপাংশ আমরা বের করে ফেললাম। তাহলে লক্ষ্য করে দেখো, যদি কোনো একটা ভেক্টর দেওয়া থাকে, একটা ভেক্টরকে আমরা দুটো উপাংশে ভাগ করে নিচ্ছি। এই যে একটা ভেক্টর রয়েছে, এই ভেক্টরটা আর ভেক্টর, এই আর ভেক্টরকে আমরা দুটো উপাংশে এ ভেক্টর এবং বি ভেক্টরে ভাগ করতে চাচ্ছি। তাহলে এ ভেক্টর বেরিয়ে গেছে, দেখো এ ভেক্টর কোথায় পেলাম, এই যে এ ভেক্টর দেখো আর সাইন বিটা, আর এর একটা অংশ হবে সাইন বিটা, এই বিটা বাই আলফা প্লাস সাইন আলফা প্লাস বিটা। অর্থাৎ যে ভেক্টরটা বের করতে চাচ্ছিল সাইনের ঠিক অন্য, সাইনের ক্ষেত্রে যেহেতু আসতেছে অন্য দিকের কোণটা আসবে সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা। আবার বি যখন বের করছে, দেখো সাইন আলফা, বি যখন বের করতে চাচ্ছ তার বিপরীত কোণটা আসছে সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের মেন সমীকরণ। এটাই যখন আমরা একটা বিশেষ ক্ষেত্রে চলে যাব, অর্থাৎ দুটো অক্ষ যদি পরস্পরের লম্ব হয়ে যায়, তখন একটা স্পেশাল কেস চলে আসবে। তাহলে দুটো ভেক্টর আমরা ধরে নিচ্ছি যে এই একটা ভেক্টর দেওয়া আছে, দেখো এটা হচ্ছে আর ভেক্টর, এটা আর ভেক্টর, এটাকে দুটো লম্ব উপাংশে ভাগ করব, ঠিক আছে, লম্ব উপাংশ। তার মানে এদিকের একটা দেখো, এটা একটা ও এক্স অক্ষ ধরো, আর এদিকে ও ওয়াই অক্ষ ধরো। তার মানে দুটো অ্যাঙ্গেল দেখো কি হয়ে গেল, তার মানে এই যে অ্যাঙ্গেলটা পাচ্ছি, এই অ্যাঙ্গেলটা যদি আমি ধরে নেই আলফা, তাহলে এ পাশটা হবে 90 মাইনাস আলফা, যেটা বিটা ধরেছিলাম, ঠিক আছে, তার মানে এটা বিটা ছিল। তাহলে এটা যদি আমি এ ভেক্টরটা বের করতে চাই, এখানে যদি লম্ব টানি, এখানে লম্ব টানছি যেহেতু লম্ব অক্ষ, সামান্তরিককরণ করছি, একটা সামান্তরিক কর্ণ হচ্ছে, তাহলে এই এ ভেক্টরটা আমাকে বের করতে হবে, আর এদিকে এই যে বি ভেক্টর, এই বি ভেক্টরটা বের করতে হবে। তাহলে লক্ষ্য করে দেখো, আমাদের যে ফর্মুলা ছিল এটা হয়েছিল কত না, আর সাইন এই বিটা এসেছিল, সে ফর্মুলাটাই লিখি, সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে এখানে দেখো আলফা প্লাস বিটা অ্যাকচুয়ালি 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি আলফা সমান কত হচ্ছে 90, না বিটা বের করে নিই, বিটা সমান 90 মাইনাস আলফা, যেটা আমি এখানে লিখে দিয়েছি, দেখছো। তাহলে এখানে বসিয়ে দাও, তাহলে এখানে কত হচ্ছে
আর সাইন 90 মাইনাস আলফা বাই সাইন আলফা প্লাস বিটা মানে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি বসিয়ে দিচ্ছি। তার মানে এটা হয়ে গেল কত না আর কস আলফা, নিজেরটা 1 হয়ে যাচ্ছে, এটা আর কস আলফা, তাহলে এ সমান হয়ে গেল আর কস আলফা। ঠিক একই রকমভাবে তাহলে বিটা বের করতে চাচ্ছি, তাহলে বি সমান কী ছিল আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা, তাহলে সাইন আলফা প্লাস বিটার জায়গায় আমি 90 বসিয়ে দিচ্ছি, সাইন আলফা প্লাস বিটার জায়গায় 90 ডিগ্রি, তাহলে এটা হয়ে যাচ্ছে আর সাইন আলফা বি সমান। আচ্ছা, তাহলে দুটো উপাংশ পেয়ে গেলাম। দেখো খুব সহজভাবে আমরা করে নিচ্ছি। তাহলে যখনই একটা ভেক্টর বলে দেবে, রিক্যাপ করে দিচ্ছি, দেখো এই একটা ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টরটাকে আমি দুটো উপাংশে ভাগ করতে চাচ্ছি। যদি লম্ব উপাংশে ভাগ করতে চাই তাহলে কি করব না, সঙ্গে সঙ্গে দুটো লম্ব অক্ষ কল্পনা করে নাও, এদিকে একটা লম্ব অক্ষ আর এদিকে একটা অক্ষ। তাহলে এদিকের উপাংশটা কত হবে সেটা আমাকে কুইক বের করতে হবে, ঠিক আছে। কুইক বের করার ফর্মুলা তোমাকে বলে দিচ্ছি। দেখো এটা যদি আর হয়, আর ভেক্টর হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয় তাহলে এদিকের উপাংশটা হবে আর কস আলফা, কস দিয়ে হবে, যেদিকের উপাংশ বের করতে চাচ্ছ সেদিকেরটা কস উপাংশে আসবে, আর তার সঙ্গে লম্ব উপাংশটা আসবে আর সাইন আলফা, ঠিক আছে। তাহলে এই দুটো যোগ করো, দেখো আর আসবে, তার মানে যোগ করলে রুট ওভার আর স্কোয়ার কস স্কোয়ার আলফা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। তাহলে কমন নিলে দেখো রুট ওভার আর স্কোয়ার হচ্ছে, কারণ সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা এটা 1 হয়ে যাবে, বোঝা গেল। এই যে সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা এটা 1 হয়ে যাবে, এটা 1, তার মানে আর স্কোয়ার, তার মানে আর, বুঝছো, আর এর সঙ্গে সমান হয়ে গেল। তাহলে যখনই একটা ফোর্স দেওয়া থাকবে, যখনই একটা ভেক্টর দেওয়া থাকবে তার উপাংশে ভাগ করে নেব। একটা ছোট্ট এক্সাম্পল করি, দেখবে ক্লিয়ার হয়ে যাবে। মনে করো যেটা আমি উদাহরণ বলেছিলাম, এই দিকে দেওয়া আছে 50 নিউটন, তাকে দুটো অক্ষ বরাবর ভাগ করতে চাচ্ছি, এদিকে উপাংশ বের করতে চাচ্ছি, এদিকে মনে করো তোমাকে দেওয়া আছে 30 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এদিকে কত হবে, এদিকে হবে 50 cos 30 ডিগ্রি, ঠিক আছে। তার মানে 50 ইন্টু cos 30 মান √3/2, তার মানে 25√3। ঠিক একই রকমভাবে যদি তুমি y অক্ষ বরাবর বের করতে চাও তাহলে এদিকে হবে 50 sin 30 ডিগ্রি, তার মানে 50 ইন্টু সাইন 30 মান হচ্ছে হাফ, তার মানে 25। তাহলে এদিকে হচ্ছে 25 নিউটন আর এদিকে হয়ে যাবে 25√3 নিউটন ফোর্স। এই দুটো ফোর্সের যদি লব্ধি করি তাহলে 50 নিউটন পাবো। তাহলে দেখো ঠিক 50 নিউটন একটা ভেক্টর দেওয়া ছিল, তাকে দুটো লম্ব উপাংশে ভাগ করে দিলাম, একটা পেলাম 25√3 নিউটন আর একটা পেয়েছি 25 নিউটন। এই দুটো লব্ধি করলে আগেরটার সঙ্গে পেয়ে যাচ্ছি। তাহলে এটা হচ্ছে উপাংশ, বিভাজিত উপাংশ এটা, আর এটা হচ্ছে মূল ভেক্টরটা। তাহলে মূল ভেক্টরটাকে আমরা দুটো উপাংশে ভাগ করে দেওয়ার সিস্টেমটা শিখে গেলাম। ক্লিয়ার? বেশ, এবারে আমরা এর একটা ছোট্ট প্রয়োগ করছি। দেখো একটা বস্তুকে যখন আমরা এই যে কোনো বস্তুকে ঠেলা এবং টানার ক্ষেত্রে কোনটা বেশি উপযোগী সেটা এবারে আলোচনা করব। দেখো লক্ষ্য করে উপাংশ ভাগ দিয়ে। তাহলে যখন একটা বস্তুকে আমি মনে করো এখানে একটা টেবিলের উপর একটা বস্তু রাখা আছে, এই টেবিলের উপরে একটা বস্তু আমি আঁকছি, এখানে একটা কাঠের ব্লক আছে, এই কাঠের ব্লকের উপর আমি ফোর্স দিচ্ছি এদিকে, অর্থাৎ এফ বল প্রয়োগ করছি। তাহলে এর যদি দুটো উপাংশে ভাগ করে দেখাই আমি, একটা হচ্ছে এক্স অক্ষ অভিমুখে, এইদিকে ফোর্স, এটাকে ধরছি এফএক্স। তাহলে যদি থিটা ধরি তাহলে এটা হবে এফ কস থিটা। আবার যদি আমি ওপরের দিকে দেখাই, এদিকে উপাংশ, এদিকে হবে এফ
সাইন থিটা, এটা হচ্ছে এফ ওয়াই উপাংশ ধরছি। আর বস্তুটার ওজন কাজ করবে নিচের দিকে, সেটা হচ্ছে mg। তাহলে যখন আমি বস্তুটাকে এফ বলে টানছি, দেখো একটা তির্যকভাবে বল প্রয়োগ করছি অনুভূমিকের সঙ্গে থিটা কোণ করে, তাহলে সামনের দিকে ফোর্স হচ্ছে এফ কস থিটা, আর এফ সাইন থিটা বলটা ঠিক ওজনের উল্টো দিকে, তাহলে ওজনটাকে সামান্য কমিয়ে দেবে, তাই তো। তাহলে এক্ষেত্রে আপাত ওজন যদি বলি, আপাত ওজনটা কত হবে, তাহলে এক্ষেত্রে আপাত ওজন ডব্লিউ ড্যাশ যদি ধরি, প্রকৃত ওজন ছিল mg, তার থেকে এফ সাইন থিটা বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ আপাত ওজনটা একটু কমে যাবে, ঠিক আছে। তার মানে এক্ষেত্রে আপাত ওজন যেহেতু কম হচ্ছে, তাহলে আমি কিছুটা কম ওজন বহন করব, তাই তো। আবার যদি আমি বস্তুটাকে ঠেলতাম, তখন কী ব্যাপারটা দাঁড়াতো, তাহলে এটা টেবিলের উপরে সেই আগের মতো বস্তুটা রয়েছে, দেখো এইখানে। তাহলে ঠেলার সময় লক্ষ্য করে দেখো, ঠেলার সময় কী হচ্ছে, তির্যকভাবে এদিকে বল প্রয়োগ করতে হচ্ছে, এইদিকে বল প্রয়োগ করছি এফ, ঠিক আছে। তার দুটো উপাংশ, একটা এফ এক্স, এদিকে হবে এফ এক্স। এফ এক্স হচ্ছে কত, আমি যদি এটাকে আলফা থিটা কোণ প্রয়োগ করি, তাহলে এদিকে হচ্ছে এফ কস থিটা, ঠিক আছে। আর এখানে ওয়াইটা দেখো নিচের দিকে হয়ে যাচ্ছে, এফ ওয়াইটা অ্যাকচুয়ালি নিচের দিকে এসে যাবে, তার মানে এফ সাইন থিটা, আর ওজনটাও তার কিন্তু নিচের দিকে mg। তাহলে এক্ষেত্রে আপাত ওজনটা কত হবে, আপাত ওজন যদি ডব্লিউ ড্যাশ ধরি, তাহলে প্রকৃত ওজন প্লাস হয়ে যাচ্ছে এফ সাইন থিটা। তাহলে দেখো আপাত ওজনের মানটা কী হচ্ছে, তাহলে আপাত ওজন বৃদ্ধি করছে। তাহলে আপাত ওজন বৃদ্ধি করলে তাহলে এক্ষেত্রে ঠেলাটা খুব কঠিন হবে আমাদের কাছে, কারণ অনুভূমিক উপাংশ দুটোই দেখো এফ কস থিটা, আর তার ক্ষেত্রেও দেখো এফ কস থিটা, অনুভূমিক উপাংশ একই পাচ্ছি। কিন্তু আপাত ওজনটা লক্ষ্য করে দেখো, আপাত ওজন এক্ষেত্রে কী হচ্ছে, কমে যাচ্ছে, mg মাইনাস এফ সাইন থিটা, কিছুটা কম ওজন বহন করছি টানার সময়। আর ঠেলার সময় কী হচ্ছে, আপাত ওজন বেড়ে যাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, তাহলে ঠেলাটা খুব কষ্ট। ওই জন্য দেখবে ট্রেনের ইঞ্জিন সবসময় কী হয়, সামনে লাগানো হয়, কখনোই পেছনে লাগানো হয় না। পেছনে লাগালে কী হবে, ঠেলবে ট্রেনের বগিগুলোকে, সেক্ষেত্রে বেশি শক্তি প্রয়োজন হবে, বেশি শক্তি অপচয় হবে। আর ট্রেনের ইঞ্জিন যদি সামনে থাকে, সেক্ষেত্রে টানাটা সুবিধে হবে। ওই জন্য টানা সহজ, ঠেলা কষ্ট। যে কোনো গাড়ির দেখবে ইঞ্জিনটা সামনের দিক থেকে টানার চেষ্টা করা হয় ট্রেনের ক্ষেত্রে, বা কোনো বস্তুকে টানতে গেলেও একই সিস্টেম লাগে। বেশ, এবারে আমরা কয়েকটা গাণিতিক সমস্যা করব। আচ্ছা, এখানে দেখো আরেকটা খুব গুরুত্বপূর্ণ অংশ রয়েছে, যেটা বিভাজন প্রক্রিয়ার সাহায্যে বহু ভেক্টরের সংযোজন। বিভাজনের সাহায্যে আমরা কি করে সংযোজন করব, অনেকগুলো ভেক্টর দেওয়া আছে, যেটা বিভাজন করে নিলাম। প্রথমে আমরা এই ছবিটাই দেখাই, তাহলে এই স্লাইডটা মুছে দিচ্ছি, পরের স্লাইডটা। এখানে লক্ষ্য করে দেখো অনেকগুলো ভেক্টর দেওয়া আছে, এখানে তিনটে ভেক্টর দেওয়া আছে। এই যে ও থেকে এটা একটা পি ভেক্টর, এই পি একটা ভেক্টর, কিউ একটা ভেক্টর, আর একটা ভেক্টর, সবাই কিন্তু আলাদা আলাদা কোণে কাজ করছে। দেখো পি ভেক্টরটা কাজ করছে, আমি ছবিটা এঁকে দিচ্ছি, তোমরাও খাতায় আঁকো। প্রথমে দুটো অক্ষ টেনে নাও, এক্স অক্ষ আর ওদিকে ওয়াই অক্ষ টেনে নাও। এটা হচ্ছে দুটো লম্ব অক্ষ, এটা ও বিন্দু মূল বিন্দু, আর এটা এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ। এবারে যে তিনটে ভেক্টর দেওয়া আছে, সেই তিনটে ভেক্টর তোমাকে ইচ্ছে মতো তুমি এঁকে নাও। এটা একটা ভেক্টর, মনে করো এটা এক্স অক্ষের সঙ্গে আলফা কোণে রয়েছে। এটা হচ্ছে পি ভেক্টর, এটা এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ করে রয়েছে। আরেকটা ভেক্টর, সেটা মনে করো কিউ একটা ভেক্টর, ঠিক আছে। এই ভেক্টরটা, এটা ভ্যালু হচ্ছে কিউ, এটা এক্স অক্ষের সঙ্গে বিটা কোণ করেছে। আরেকটা ভেক্টর রয়েছে, সেটা হচ্ছে পি কিউ আর ধরছি, এটা আর ভেক্টর, ঠিক আছে। আর ভেক্টর, এটা এক্স অক্ষের সঙ্গে, সবার কিন্তু কোণটা এক্স অক্ষের সঙ্গে, ঠিক আছে। এক্স অক্ষের সঙ্গে কোণ করেছে কত না গামা, সবার এক্স অক্ষের সঙ্গে কোণটা হিসাব করা হচ্ছে, ক্লিয়ার, এক্স অক্ষের সঙ্গে কোণ। তাহলে যেটা আমি আগেরটার ক্ষেত্রে করলাম, লক্ষ্য করে দেখো, প্রথমে তিনটে ভেক্টর নয়, শুধু পি ভেক্টরটাকে মনে করো, তাহলে পি ভেক্টরটা, পি ভেক্টরের এক্স অক্ষ উপাংশ বের করেছি পি এক্স, ঠিক আছে। তাহলে কিউ এরও এক্স অক্ষ উপাংশ হবে কিউ এক্স, আর আর এর ক্ষেত্রে হবে আর এক্স,
ঠিক সেরকম ওয়াই অক্ষ বরাবর উপাংশ টি ওয়াই আর ওয়াই কিউ ওয়াই আর ওয়াই, তিনটে আমরা উপাংশ পাবো। তাহলে আগে তিনটে উপাংশ লিখে নিই। তাহলে পি এর পি এক্স কত হবে? পি এক্স সমান হবে পি কস আলফা। কিউ এক্স কত হবে? কিউ কস বিটা, কিউ এক্স এটা। আর এক্স কত হবে? আর কস গামা। ঠিক একই রকমভাবে আমরা যদি ওয়াই অক্ষ ভাবি পি ওয়াই, সেটা হবে জাস্ট এটা কসটা সাইনে চেঞ্জ হয়ে যাবে, তাহলে সাইন আলফা। পি এটা কিউ ওয়াই, পি এটা কিউ হবে, পি কিউ ভেক্টর কিউ সাইন বিটা। আর আর এর ক্ষেত্রে আর ওয়াই, আর ক্ষেত্রে হবে আর সাইন গামা। তাহলে আমরা এক্স অক্ষ বরাবর যে তিনটে উপাংশ পেলাম তাদের মোট উপাংশ কত হবে? এক্স অক্ষ বরাবর মোট উপাংশ যদি আমি বলি, সেটা হচ্ছে লব্ধিটাকে দিচ্ছি, লব্ধিটাকে কী নাম দেওয়া হয়েছে? এ নাম দিচ্ছি, মনে করো এ। তাহলে পি এক্স প্লাস কিউ এক্স প্লাস আর এক্স, সবের এক্স অক্ষ উপাংশগুলো যোগ করে দিচ্ছি। তাহলে সব এক্স অক্ষ যোগ করে দিলে কী হবে? পি কস আলফা প্লাস কিউ কস বিটা প্লাস আর কস গামা। আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ যদি বি ধরি, তাহলে বি সমান হবে পি ওয়াই প্লাস কিউ ওয়াই প্লাস আর ওয়াই। এক্স অক্ষ বরাবর যোগ করেছিলাম যেমন, ওয়াই অক্ষ বরাবর তেমন যোগ করে দিলাম। এবার মানটা বসিয়ে দাও। তাহলে পির ক্ষেত্রে কত হবে? পি সাইন আলফা। কিউ এর ক্ষেত্রে হবে কিউ সাইন বিটা প্লাস আর সাইন গামা। তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশ পেয়ে গেলাম, ওয়াই অক্ষ বরাবর উপাংশ পেয়ে গেলাম। তাহলে লব্ধি মানটা কত হবে? লব্ধি মান যদি আমরা রেজাল্ট্যান্ট ভ্যালুটাকে কী দেওয়া হয়েছে বইতে দেখি, বইতে রেজাল্ট্যান্ট দিয়েছে এফ। তাহলে লব্ধি ভ্যালু যদি এফ হয়, তাহলে এফ সমান হবে √ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এত এক্স অক্ষ হবে উপাংশ, ওয়াই অক্ষ এবং পরস্পর লম্ব, লম্ব হলে √ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বসিয়ে দাও। তাহলে √ ওই প্রত্যেকটা ভ্যালু বসাতে হবে। এ স্কোয়ার আর বি স্কোয়ার বের করা আছে, তাহলে তাদের মানটা এখানে পুট করে দেবো, পেয়ে যাচ্ছি। ঠিক আছে, পুরো অংশটা বসাবে। আর আমি এখানে অ্যাঙ্গেলটা বের করব। তাহলে লব্ধি ভেক্টরটা যেটা আসবে, সেই লব্ধি ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে কত কোণ করবে? ট্যান থিটা যদি কোণ করে, তাহলে সেটা হবে ওয়াই অক্ষ বরাবর উপাংশ, অর্থাৎ বি বাই এ। এই যে বি ভ্যালু পেয়েছি এবং এর ভ্যালু পেয়েছি, ভাগ করে দেবে। তার মানে ব্যাপারটা অ্যাট এ গ্ল্যান্স আমি বোঝাচ্ছি, দেখো কী করা হলো। যতগুলো ভেক্টর দেওয়া থাকবে, এখানে পি ভেক্টর দেওয়া আছে, কিউ ভেক্টর দেওয়া আছে, আর ভেক্টর দেওয়া আছে, সবের এক্স অক্ষ উপাংশ বের করো। এক্স অক্ষ উপাংশ সবের, এই যে পি এক্স, কিউ এক্স, আর এক্স দিয়ে সবগুলোকে যোগ করে দিলাম, দিয়ে একটা রেজাল্টেন্ট ভেক্টর এ পেলাম এক্স অক্ষ বরাবর। ঠিক সেরকম ওয়াই অক্ষ বরাবর পি ওয়াই, কিউ ওয়াই, আর ওয়াই সবার লব্ধি পেয়ে গেলাম বি ভেক্টর। তাহলে সবগুলোকে যোগ করে দিয়ে আমি বি ভেক্টর পেয়ে গেলাম। তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরকে জাস্ট লব্ধি করছি। তার মানে এখন দুটো ভেক্টর পেয়ে গেছি, এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর। এই দুটো ভেক্টরের লব্ধি বের করব। সেই লব্ধি ভেক্টরটা মনে করো এখানে কোনো দিকে একটা হবে, এরকমভাবে আসবে লব্ধি ভেক্টরটা। এই লব্ধি ভেক্টরটা আমি মান বের করেছি। মান কত হচ্ছে? এফ যদি ধরি √ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর অভিমুখটা যদি এক্স অক্ষের সঙ্গে তার কোণ থিটা ধরি, তাহলে ট্যান থিটা সমান হবে বি বাই এ। এই বি বাই এ ভ্যালুটা। তাহলে এখান থেকে আমি লব্ধি ভেক্টরের মান আর অভিমুখ পেয়ে যাব। ঠিক আছে, এর একটা এক্সাম্পল করেই তাহলে তোমাদের ক্লিয়ার হবে। তিনটে ভেক্টর দেওয়া আছে। এই তিনটে ভেক্টর, একটা হচ্ছে পি একটা ভেক্টর, 2p একটা ভেক্টর, 3p একটা ভেক্টর, পরস্পরের সঙ্গে 120 ডিগ্রি, পরস্পরের সঙ্গে 120 ডিগ্রি। ঠিক আছে, তার মানে পি ভেক্টরটাকে যদি আমি এক্স অক্ষ বরাবর নিই, দেখো পি ভেক্টরটাকে এক্স অক্ষ বরাবর নিয়েছি, তাহলে 2p ভেক্টরটা হচ্ছে তার সঙ্গে 120 ডিগ্রি কোণে। আবার 3p ভেক্টরটা দেখো এর সঙ্গে 120 ডিগ্রি কোণে। ঠিক আছে, তাহলে লক্ষ্য করে দেখো, আমি যদি ছবিটা এঁকে দেখাই তাহলে তোমাদের ক্লিয়ার হবে। তোমরা খাতায় আঁকো। প্রথমে দুটো অক্ষ টেনে ফেলো, এক্স অক্ষ, ওয়াই অক্ষ। ঠিক আছে, এটা হচ্ছে ওয়াই অক্ষ টানলাম,
আর এদিকে এক্স অক্ষ টেনেছি। এবারে তিনটে ভেক্টর যে দেওয়া আছে, এবারে আমি তিনটে ভেক্টর প্রথমে টানছি। দেখো প্রথমে হচ্ছে পি ভেক্টর দেওয়া আছে, তাহলে পি ভেক্টরটা আমি এক্স অক্ষ বরাবর টানলাম, ঠিক আছে। এদিকে হচ্ছে পি ভেক্টর, তাহলে পি ভেক্টরের সঙ্গে এক্স অক্ষের কোণ অ্যাকচুয়ালি 0 ডিগ্রি, তাহলে এর ক্ষেত্রে আলফা কত হয়েছে, আলফা হবে 0 ডিগ্রি, ঠিক আছে। এর আলফা হচ্ছে 0 ডিগ্রি। এবারে টু পি ভেক্টরটা এই দিকে রয়েছে, টু পি ভেক্টর, তার অ্যাঙ্গেল কত না এর সঙ্গে 120 ডিগ্রি, ঠিক আছে। আর একটা রয়েছে থ্রি পি ভেক্টর এইটা, সেই অ্যাঙ্গেলটা কত না এর সঙ্গে 120, তার মানে 120, তাহলে এইখান থেকে যদি পুরো অ্যাঙ্গেলটা ধরি তাহলে হয়ে যাবে 240 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এক্স অক্ষ বরাবর যদি উপাংশ বের করতে চাই, তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশ দেখো লক্ষ্য করে, তাহলে আমি যেটাকে এ বলছিলাম, তাহলে এ সমান কত হবে না পি কস 0 ডিগ্রি প্লাস টু পির সঙ্গে কস কত ডিগ্রি আছে 120 ডিগ্রি, কস 120 ডিগ্রি প্লাস 3p কস 240 ডিগ্রি, কস 240 ডিগ্রি। ঠিক একই রকমভাবে বি ভেক্টর বের করে নিচ্ছি। বি ভেক্টরের মান কত হবে ওয়াই অক্ষ বরাবর, তাহলে পি কসের জায়গায় সাইন বসিয়ে দাও, তাহলে সাইন 0 ডিগ্রি প্লাস 2p সাইন 120 ডিগ্রি প্লাস 3p সাইন 240 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এটা হিসাব করে ফেলছি, ওটা হিসাব করে ফেলো, এবার সঙ্গে সঙ্গে চলে আসবে। এই যে দেখো লক্ষ্য করে পি কস 0 ছিল, কস 0টাকে 1 করে দিয়েছি, আর কস 120 মান হচ্ছে -1/2 আর 240 মান হচ্ছে -1/2, তাহলে এখানে পুট করে দাও। তাহলে এখানে হচ্ছে কি পি কস 0, তাহলে পি কস 0 মানে p × 1 প্লাস 2p × -1/2 প্লাস 3p × -1/2, তাহলে এটা সলভ করলে আসবে -3/2p, -3/2p। ঠিক একই রকমভাবে এ পাশটাও সলভ করে দাও, তাহলে সাইন 120 মান √3/2 আর সাইন 240 মান -√3/2, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে দেখো, তাহলে সাইন 0 এটা 0 প্লাস 2p × √3/2 প্লাস 3p × -√3/2, তাহলে এক্ষেত্রে সলভ করলেও এটা 0, এটা সলভ করলেও ওই একই আসবে -3/2p, ঠিক আছে। -√3/p, সরি -√3/2p, ঠিক আছে। তাহলে এ পেয়ে গেলাম, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এ আর এটা হচ্ছে বি। তাহলে এদের লব্ধি বের করে ফেলি, এদের লব্ধি বের করলে আমি পেয়ে যাবো, দেখো √a² + b², এটা ফর্মুলা বসিয়ে দিয়েছি, a² + b² করছে √3p পেয়েছে। তারপরে আমার যে ফর্মুলাটা ছিল f সমান √a² + b², সেই ফর্মুলা বসিয়ে দাও, এর মান বের করা আছে, বের করা আছে। আর ট্যান থিটা দেখো সেই এটা b/a, ট্যান থিটা যদি বের করি, ট্যান থিটা সমান হচ্ছে b/a, ঠিক আছে। এখানে b/a এর ভ্যালু দেখো বসাচ্ছি, লক্ষ্য করে, এখানে একটু থিটার একটু অসুবিধা হবে। b কত বেরিয়েছিল, b বেরিয়েছিল -√3p/2 আর a বেরিয়েছিল -3/2p, তাহলে এক্ষেত্রে এটা আসছে 1/√3। এবার ট্যান 1/√3 মানে কত ডিগ্রি হয়, অ্যাকচুয়ালি ট্যান 30 মান ওটা আসবে, তাই তো। কিন্তু একটু লক্ষ্য করে দেখো, এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে পি এক্স অক্ষ বরাবর দেখো, এক্স অক্ষ বরাবর পি আর এদিকে রয়েছে বেশিরভাগ, অর্থাৎ লব্ধিটা এই দিকের কোনো একটা অ্যাঙ্গেলে আসবে, তার মানে ফার্স্ট কোঅর্ডিনেটে লব্ধিটা আসার কোনো সম্ভাবনা নেই, এই কোঅর্ডিনেটে আসবে না, এটা ফার্স্ট কোঅর্ডিনেটে কোনো এই লব্ধিটা আসার কোনো সম্ভাবনা নেই। তাহলে এখানে দেখো থিটার মানটা, তাহলে থিটার মানটা 30 ডিগ্রি হবে না, 30-র পরেরটা 210, 210 ডিগ্রির মানও একই হবে, তাই তো। তার মানে এখানে থিটার ভ্যালুটা তোমাকে বসাতে হবে 30 ডিগ্রিও হয়, আবার 210 ডিগ্রি হয়। 30 ডিগ্রিটা হবে না, কারণ ফার্স্ট কোঅর্ডিনেটে এখানে লব্ধিটা আসবে না, তাহলে 210 ডিগ্রি এটা লব্ধি আসবে। লব্ধির মানটা বেরিয়ে যাচ্ছে, লব্ধির মান এই যে √3p আর অ্যাঙ্গেলটা হচ্ছে 210 ডিগ্রি, এক্স অক্ষের সঙ্গে 210 ডিগ্রি কোণে আসবে। ঠিক একই রকমভাবে আমরা এইটা করেছি, দেখো এটাকেও আমরা হিসাব করছি।
এটা জাস্ট কীভাবে করবে বলে দিচ্ছি, তোমরা নিজেরা করে নেবে। আমি এখানে দেখো 5টা বল রয়েছে, 5টি বল একযোগে ক্রিয়াশীল। এই দেখো একটা এফ 1 নম্বর, এই এফ 2 নম্বর, এই এফ 3 নম্বর, এই এফ 4 নম্বর, এই এফ 5 নম্বর। তাহলে 5টা বল কাজ করছে, প্রত্যেকটাই পরস্পরের সঙ্গে 30 ডিগ্রি কোণে। প্রথমটার তাহলে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, তারপরটা 30 ডিগ্রি, তারপরে 60, তারপরে 90, তারপরটা 120 ডিগ্রি। তার মানে আমি যদি অ্যাঙ্গেলটা হিসাব করি তাহলে x অক্ষ বরাবর হিসাব করবো, তাই তো? যেটা এ ভ্যালু ছিল, তাহলে এ ভ্যালু যদি বের করতে চাই তাহলে প্রথমটা এফ, তাই তো? সবই এফ, এফ কস 0 ডিগ্রি প্লাস এফ কস, তাহলে সেটা কত হবে 30 ডিগ্রি, 30 ডিগ্রি প্লাস এফ কস 60 ডিগ্রি প্লাস এফ কস 120 ডিগ্রি। 1 2 3 4টে 0 0 30 60 90 ছেড়ে গেছে, এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি প্লাস এফ কস 120 ডিগ্রি। এই 5টার ভ্যালু আসবে, তাহলে এটা বি। আবার বি একই রকমভাবে এফ, এটা সাইন করে দাও, সাইন 0 ডিগ্রি প্লাস এফ সাইন 30 ডিগ্রি প্লাস এফ সাইন 60 ডিগ্রি প্লাস এফ কস 90 ডিগ্রি প্লাস এফ সাইন 120 ডিগ্রি। তাহলে এ আর বির ভ্যালু বের করে দিলেই আমাদেরকে লব্ধি পেয়ে যাবো, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে বসিয়ে দাও, আর ট্যান থিটা বের করে নাও, ট্যান থিটা সমান রুট ওভার বি বাই এ। বির ভ্যালু এটা বের করবে আর এই ভ্যালু বের করবে, বসিয়ে দাও, হয়ে যাবে। ঠিক আছে, এটা বের করা আছে। দেখো এই যে এফ এক্সের ভ্যালু বেরিয়েছে √3/2 + 1 ইন্টু এফ, √3/2 + 1, এটা আসছে √3 ইন্টু এইটা আসছে, এই যে এটা এর ভ্যালু এইটা আর বির ভ্যালু এইটা আসবে। তার মানে লব্ধিটা বের করে দাও, লব্ধিটা দুটো স্কোয়ারের যোগফল করতে হবে। এই যে দুটো স্কোয়ারের যোগফল করে দেওয়া হয়েছে, লব্ধি বেরিয়ে গেছে। আর অ্যাঙ্গেলটা বের করা আছে, দেখো এফ ওয়াই বাই এফ এক্স করেছে বি বাই এ, তার মানে √3 আসবে, থিটা সমান 60 ডিগ্রি। অর্থাৎ লব্ধিটা এক্স অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণে ক্রিয়া করবে, 60 ডিগ্রি কোণে। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা ভেক্টর বিভাজন বুঝতে পেরেছ, সেটা আমরা এখানে আলোচনা করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং ইউটিউব চ্যানেল। তোমরা ফিজিক্স প্রজেক্ট উইথ মোল্লাল দিয়ে ইউটিউবে সার্চ করবে এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।